দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত এটিএন বাংলা স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন অনুষ্ঠানে সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রাখার চেষ্টা করব এবং আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা এবং আধুনিকতম চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডাক্তার জিয়াউল হাসান, কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জারি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি, যেরকমটা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি সেটি হচ্ছে মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা এবং আধুনিকতম চিকিৎসা। সেই বিষয়টি সম্পর্কে আসলে প্রথমে জানতে চাচ্ছি, এই যে স্পাইনাল ইনজুরি বা মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা বলতে আসলে আমরা মূলত কি বুঝবো? জি, আপনাকে ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। মেরুদণ্ড আসলে অন্যান্য আরও যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে আছে ওই ধরনেরই একটি অঙ্গ, তবে কিছুটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে মেরুদণ্ড একটু সেন্সিটিভ। আমরা বলি যে এটি সংবেদনশীল, কারণ মেরুদণ্ডের ভিতরে আমাদের স্পাইনাল কর্ড থাকে বা স্নায়ুরজ্জু থাকে, যেটা কিনা ব্রেন থেকে সমস্ত সিগন্যাল, নিউরাল সিগন্যাল নিয়ে সে কিন্তু সম্পূর্ণ মানবদেহে প্রবাহিত করে। অতএব মেরুদণ্ডে আঘাতের বিশেষ তাৎপর্য হচ্ছে মেরুদণ্ডে যদি আঘাত হয় তাহলে কিন্তু আপনার স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। এই জন্য অনেক সময় কিন্তু মেরুদণ্ডে আঘাতকে স্পাইনাল ইনজুরি হিসেবেও আমরা বলি। এবং স্পাইনাল ইনজুরি থেকে কিন্তু মানুষের হাতে পায়ে দুর্বলতা, মানুষের চলাফেরায় সমস্যা, মানুষের প্যারালাইসিস পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। অতএব মেরুদণ্ডে আঘাত বলতে আসলে অন্যান্য আঘাতের মতোই একটি আঘাত, যেখানে কিনা স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগী পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইসিস এবং হাত পায়ে তার দুর্বলতা, এই ধরনের জটিলতা তৈরি হতে পারে। আচ্ছা, এই যে মেরুদণ্ডে মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমরা যদি ইনসিডেন্ট রেটে চলে যাই তাহলে প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে ঠিক কত শতাংশ রোগী আসলে এই রোগে আক্রান্ত হয়ে থাকে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর আমাদের পৃথিবীতে 15 থেকে 20 মিলিয়ন, আমি আবার বলছি 15 থেকে 20 মিলিয়ন, যেটা কিনা অনেক বড় একটি সংখ্যা, এই পরিমাণ রোগী কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি অথবা মেরুদণ্ডে আঘাত থেকে ভুগে থাকে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে প্রতি বছর আমাদের প্রায় 93% ইনজুরির পেশেন্টের কোনো না কোনোভাবে মেরুদণ্ডে আঘাত থেকে থাকে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষ রোগী বেশি ইনভলভ থাকে, কারণ যারা ইকোনমিক্যালি অ্যাক্টিভ, যারা ফিনান্সিয়ালি অ্যাক্টিভ, যারা ওয়ার্কিং, তাদের মধ্যে স্পাইনাল কর্ড ইনজুরির প্রবণতাটা খুব বেশি থাকে, কারণ তারা কাজ করতে গিয়েই মোস্টলি এই ধরনের আঘাত হয়। এবং বিশেষ করে আমাদের দেশে সবথেকে বেশি আঘাতে ভুগে থাকে ফল ফ্রম হাইট, আমরা বলি যে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া। সেটা যদি শহরাঞ্চলে হয় সেটা বিল্ডিং কনস্ট্রাকশন থেকে অনেক সময় নিচে পড়ে গিয়ে ইনজুরি হয়। যদি গ্রাম অঞ্চলে হয় সেক্ষেত্রে অনেক সময় মানুষ গাছে ওঠে বিভিন্ন কারণে, সুপারি পাড়তে উঠে, অনেকে ডাব পাড়তে উঠে বা বিভিন্ন ফলমূল আহরণ করার জন্য গাছে ওঠে, গাছ থেকে পড়ে গিয়ে কিন্তু একটা বড় অংশের রোগীদের মেরুদণ্ডে ইনজুরি হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের দেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেটা হচ্ছে যখন একটি বাস অ্যাক্সিডেন্ট হয় তখন বিশেষ করে মানুষের মেরুদণ্ডের উপরের অংশে, ঘাড়ের দিকে, কারণ বাস যখন একটা আরেকটার সাথে কলিউশন হয় তখন কিন্তু আপনার ঘাড়ে তার ইনজুরি হতে পারে। আর যারা উপর থেকে পড়ে গিয়ে নিচে ইনজুরি হয় তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোমরের দিকে বা মেরুদণ্ডের নিচের অংশে ইনজুরি হতে পারে। অতএব সংখ্যাটি অনেক বেশি। এবং লাস্ট অফ অল আরেকটা কথা আমি বলবো সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে পুরুষ রোগী এখানে বেশি আক্রান্ত হয় এবং মহিলাদের থেকে 3 থেকে 4 গুণ পুরুষ রোগীর সংখ্যা আমরা বেশি পেয়ে থাকি। ইনসিডেন্সটা অনেকটা এরকম। আপনি একটি হিউজ একটি রেশিওর কথা বললেন এবং সেই সাথে কিছু কারণও আসলে আমরা জানতে পারলাম। আর কি কোনো কারণ থাকতে পারে এই ক্ষেত্রে? আরেকটি কারণ হতে পারে যে এই যে আমি যে বললাম যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট, এর বাইরে আরেকটা হতে পারে যে স্পোর্টস ইনজুরি। আরেকটি হতে পারে যে লোকাল ভায়োলেন্স। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দ্বন্দ্ব বিভেদ থেকে মানুষ একে অপরের সাথে ভায়োলেন্সে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে লোকাল ভায়োলেন্স থেকে অনেক সময় এরকম হতে পারে। স্পোর্টস ইনজুরি আরেকটি গুরুত্বপূর্ণ, যেখানে স্পাইনাল ইনজুরি হতে পারে। রোগীরা সাধারণত আসলে এই বিষয়টি সম্পর্কে অবগত থাকে না যে তাদের স্পাইনাল ইনজুরি বা মেরুদণ্ডে তারা আঘাত পেয়েছে। কি কি প্রেজেন্টেশন নিয়ে আসলে আপনাদের শরণাপন্ন হন? জি, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন রোগী মেরুদণ্ডে বা স্পাইনাল কর্ডে ইনজুরিড হয় তখন কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড অন্য ইনজুরি থাকে। সে হয়তো তার
তার হাত ভেঙে যায় অথবা পা ভেঙে যায়, অনেক সময় তার ব্রেন ইনজুরি হয় বা হেড ইনজুরি আমরা যেটাকে বলি। তো অনেক সময় রোগীরা অনেকগুলো সিমটম একসাথে হওয়াতে কিন্তু স্পাইনাল ইনজুরিটা বুঝতে পারে না এবং এটা নেগলেক্টেড থাকে। স্পাইনাল ইনজুরির পেশেন্টের সবার আগে যেটি হবে সেটি হচ্ছে তার মেরুদণ্ডে, সেটা ঘাড়ে হতে পারে, সেটা তার থোরাসিক রিজনে হতে পারে, কোমরের দিকে হতে পারে, প্রচণ্ড ব্যথা হবে। অ্যাক্সিডেন্টের পরে তার এই রিজিয়নগুলোতে প্রচণ্ড ব্যথা হবে এবং সেই সাথে যদি তার স্পাইনাল কর্ড সিভিয়ারলি ইনজুরি হয়, সেক্ষেত্রে যদি ঘাড়ের দিকে ইনজুরি হয়, রোগী হাতের দিকে তার অবশ হবে, হাতের দিকে তার প্যারালাইসিস হতে পারে, হাতের শক্তি কমে যেতে পারে। যদি আরেকটু নিচের দিকে ইনজুরি হয়, সেক্ষেত্রে হয়তো ঘাড়ের নিচে যদি ইনজুরি হয়, সেই অংশের ক্ষেত্রে ইনজুরির ক্ষেত্রে রোগীদের পায়ের দিকে তার দুর্বলতা, পায়ের দিকে প্যারালাইসিস, অনেক রোগী প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসতে পারে। তবে কোনো কিছু যদি নাও হয়, শুধুমাত্র যদি প্রচণ্ড ব্যথা যেটা কিনা ঘাড়ে অথবা কোমরে একটি আঘাতের পরে, এই ধরনের রোগী অবশ্যই মেরুদণ্ডে আঘাত আছে কিনা এটা নিশ্চিত হওয়া জরুরি। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষার একটি বিষয় চলে আসলো যেহেতু, সেক্ষেত্রে আসলে আপনাদের কাছে যখন রোগীরা আসেন আপনারা কি কি পরীক্ষা দিয়ে থাকেন? সবার আগে আমরা যেটি করি, আমরা একটি প্লেন এক্সরে করি, কারণ এক্সরে হচ্ছে মেরুদণ্ড পরীক্ষা নিরীক্ষার মধ্যে একদম বেসিক ইনভেস্টিগেশন। আমরা একটা এক্সরে করি, এক্সরেতে আমরা যদি দেখে আমাদের সন্দেহ হয় যে না এর স্পাইনাল কর্ডে ইনজুরি হতে পারে অথবা কোনো সংবেদনশীল ইনজুরি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এক্সরের পরবর্তীতে আমরা এমআরআই নামে একটি পরীক্ষা আছে, আমরা এমআরআই করি। এমআরআই করার পরেও যদি আমাদের আরও কিছু ক্লিয়ার হতে প্রয়োজন হয়, আরও কোনো পরীক্ষা নিরীক্ষা মনে হয় যে না দরকার, সেক্ষেত্রে অপশন হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে আমরা টোটাল ইনজুরিটাকে ডিফাইন করি, ইনজুরিটা ক্লাসিফিকেশন করি এবং এই ইনজুরিটা কি স্টেবল নাকি আনস্টেবল, মানে ইনজুরিটার মধ্যে কতটা রিস্ক রয়েছে, এই সকল হিসাব নিকাশ করার পরে এরপরে পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান করা হয়। ট্রিটমেন্ট প্ল্যান যেটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আসলে জানতে চাচ্ছি এই যে আঘাতপ্রাপ্ত হওয়ার যে বিষয়টি আসলে আপনি বললেন যে ফল ফ্রম হাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কারণ যে পেশেন্ট ব্যথা অনুভব করবে, এছাড়া কি আর কোনোভাবে কি এরকম কিছু হতে পারে কিনা যে পেশেন্ট কোনোভাবে ব্যথা অনুভব করছেন এই কারণগুলো ছাড়া কিন্তু তার স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে? জি, এটি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। অনেক সময় কোনো ইনজুরি ছাড়াও কিন্তু স্পাইনাল ইনজুরি আমাদের কাছে আসে এবং সেটি বিশেষ করে আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রে পেয়ে থাকি। অনেক সময় অস্টিওপোরোসিস নামে একটি হাড়ের রোগ রয়েছে, যেখানে হাড় প্রচণ্ড মাত্রায় ক্ষয় হয়ে যায়। আমরা এরকম পেয়েছি যে রোগীর ডান কাঁধ থেকে বাম কাঁধ হতে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এর কারণ হচ্ছে তার অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় যেটি হয় সেটি হচ্ছে মেরুদণ্ডের হাড় ঘুনে খাওয়া কাঠের মতো হয়ে যায়। দেখা যায় তার ভিতরে বোনসের ম্যাটেরিয়ালগুলো অনেক কমে যায়, ক্যালসিয়াম কমে যায়। জাস্ট একটা টুইস্টিং ইনজুরিতেও কিন্তু স্পাইনাল ইনজুরি হতে পারে। আরেকটি হয়, অনেক সময় রোগীরা মেরুদণ্ডের খুব জটিল রোগ যেমন মেরুদণ্ডের যক্ষা রোগ অথবা মেরুদণ্ডের টিউমার অথবা ক্যান্সার জাতীয় রোগে ভুগে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো ইনজুরি ছাড়াই ওই মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে, এমনকি স্পাইনাল কর্ডেও প্রেশার দিয়ে স্পাইনাল কর্ডকেও ইনজুরি করতে পারে। আচ্ছা, এবার আমাদের অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু যেহেতু চূড়ান্ত করা হয়েছে যে আধুনিকতম চিকিৎসা, সেই আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আমরা পরে জানছি, কিন্তু তার আগে বেসিক যে ট্রিটমেন্ট সেই সম্পর্কে জানতে চাচ্ছি। জি, বেসিক ট্রিটমেন্টের ক্ষেত্রে স্পাইনাল ইনজুরি আমরা বলি যে স্পাইনাল ইনজুরি ট্রিটমেন্ট এটা স্টার্ট হয় একদম অন দ্য সিন থেকে। যেখানে ইনজুরিটি হয়েছে একদম ইনজুরির সাথে সাথেই অন দ্য সিন, যে ইনজুরি হওয়ার যে স্থান ওইখান থেকেই আসলে তার ট্রিটমেন্ট শুরু হয়। এটাকে বলে প্রাইমারি ট্রিটমেন্ট অ্যান্ড রিসাসিটেশন। সেটা কীরকম, একজন স্পাইনাল ইনজুরি পেশেন্ট কিন্তু আপনি অন্য যে কোনো ইনজুরির মতো তাকে হাঁটায় অথবা মুভ করে যে কোনোভাবে মুভ করতে পারবেন না, কারণ তাহলে যেটা হতে পারে তার আঘাতপ্রাপ্ত মেরুদণ্ড যদি আরেকটু হাঁটতে গিয়ে বা চলাফেরা করতে গিয়ে অথবা তাকে সিন থেকে হসপিটালে ট্রান্সফার করতে গিয়ে যদি আবার আঘাত পায়, যেটাকে বলে সেকেন্ডারি ইনজুরি, তাহলে কিন্তু তার মেরুদণ্ডের আঘাতটি আরও ডিটোরিয়েট করবে, মানে তার মেরুদণ্ড আঘাতটি কিন্তু আরও খারাপের দিকে যাবে। এই জন্য আমরা যেটা বলি যে ইনিশিয়ালি যখন ইনজুরি হবে সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স সেখানে কল করে মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত পেশেন্টকে ওখান থেকে উদ্ধার করতে হবে এবং সেখানে মেরুদণ্ড পেশেন্টকে ক্যারি করার জন্য আলাদা বোর্ড প্রয়োজন হয়। উন্নত বিশ্বে আমরা পেয়েছি যে স্পাইনাল বোর্ড বলে এটাকে, স্পাইনাল বোর্ডে তাকে ক্যারি করতে হয়। যদি স্পাইনাল বোর্ড না হয় তাহলে অ্যাটলিস্ট 3-4 জন মিলে যেন তার মেরুদণ্ডের নাড়াচাড়াটা না হয়, মেরুদণ্ডটা স্ট্রেট রেখে তাকে যেন ট্রান্সফারটা করা হয়। এটা হলো বেসিক ট্রান্সফারের ক্ষেত্রে। এরপরে যখন পেশেন্ট হসপিটালে পৌঁছায় আমরা ইমিডিয়েট যেটা করি, যদি ঘাড়ে আঘাত হয় আমরা ঘাড়ে একটি কলার পরিয়ে তার ঘাড়টি যেন নড়াচড়া না হয়। যদি তার কোমরে আঘাত হয় বা পিঠের দিকে আঘাত হয় আমরা বিভিন্ন কর্সেট বেল্ট থাকে, বেল্ট দিয়ে আমরা তাদেরকে ইমোবিলাইজ করি। ইমোবিলাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা
রোগীদেরকে যতটুকু ওষুধ প্রয়োগ করা প্রয়োজন হয় সেটা প্রয়োগ করি। পরবর্তীতে আমরা পেশেন্টকে এক্স রে করি এবং এক্স রে পরে আমরা যদি প্রয়োজন মনে করি আমরা এমআরআই এবং সিটি স্ক্যান করে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান করি। অনেক সময় দেখা যায় যে রোগীরা যেরকমটা বলছিলেন যে এই স্পোর্টস ইনজুরি বা আঘাতজনিত কারণে ব্যথা পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টের যদি কোনো প্রসঙ্গ চলে আসে, সেক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টই বা ঘরে বসে ইনিশিয়েট ভাবে ট্রিটমেন্ট নেওয়ার কি ব্যবস্থা থাকতে পারে? জি, সবসময় আমাদের রোগীরা সাথে সাথে হসপিটালে যেতে পারে না, সো ইনিশিয়াল ট্রিটমেন্ট সম্বন্ধে তাদের ধারণা থাকা প্রয়োজন। আমি বলবো যদি এ ধরনের আঘাত কোনো রোগী পেয়ে থাকে, ইনিশিয়ালি আমি একটু আগে যেটা বলেছি যে ইমোবিলাইজেশন অথবা তার নাড়াচাড়াটা বন্ধ করা প্রয়োজন, তাকে বেড রেস্টে রাখা খুব জরুরি। কারণ মেরুদণ্ড যেন আঘাতপ্রাপ্ত মেরুদণ্ড যেন আরও সেকেন্ডারি ইনজুরির শিকার না হয়। অতএব তাকে ইনিশিয়ালি বেড রেস্ট, 2 নম্বর হচ্ছে তাকে পেইন কিলার দেওয়া যেতে পারে, 3 নম্বর হচ্ছে তার বেড রেস্টের পাশাপাশি তার যদি কোমরে ইনজুরি হয় কোমরে একটি সে বেল্ট পরবে, যদি তার ঘাড়ে ইনজুরি হয় ঘাড়ে একটি বেল্ট পরবে। বেল্ট পরলে যেটা হবে তার হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু ইনজুরি আছে অতটুকু ইনজুরিতেই এটা সীমাবদ্ধ থাকবে। কারণ একটা আঘাতপ্রাপ্ত মেরুদণ্ডে যদি আমরা আবার নাড়াচাড়া হতে দেই তাহলে কিন্তু ওই আঘাতটি আরো বেড়ে যাবে। সো হসপিটাল ট্রান্সফারের আগে পর্যন্ত এতটুকু রোগীরা করতে পারে। তবে মেরুদণ্ড আঘাত নিয়ে আসলে খুব বেশি সময় বাসায় বা ডক্টরের থেকে দূরে থাকাটা একটু রিস্কি। আমরা এতক্ষণ করণীয় যে বিষয়গুলো ইনিশিয়াল স্টেজে আসলে কি করা যেতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। বর্জনীয় আসলে কি হতে পারে? বর্জনীয়র থেকেও আমি আসলে একটু আপনার কথাটা একটু মডিফাই করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রতিকারে কি করণীয়। প্রতিকারে আসলে মেরুদণ্ডের আঘাতকে সবার আগে আমি যেটা মনে করি এটা ন্যাশনালি নোটিফাই করতে হবে, এটা জাতীয়ভাবে এটাকে স্বীকৃতি দিতে হবে যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনজুরি, কারণ এখান থেকে ডিসএবিলিটি অথবা প্যারালাইসিস হতে পারে। অতএব গভর্নমেন্টের বিভিন্ন প্রোটোকল এবং গভর্নমেন্টের বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করতে হবে। সেগুলো কীরকম হতে পারে? গ্রামাঞ্চলে যেখানে মানুষ, গ্রামে যে আমরা কাজকর্মগুলো করি অনেক অনেক মানুষ গাছ থেকে পড়ে ইনজুরি হয় আমরা পাই। অতএব মানুষ কিভাবে একটি ফল আহরণ করবে, কিভাবে গাছে উঠবে, কিভাবে সে তার বাগান থেকে সুপারি পারবে, ডাব পারবে, এই ব্যাপারে মানুষকে লোকাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। অথবা গাছে ওঠার জন্য লোকালি ইউনিয়ন পরিষদ থেকে বা অন্যান্য যে কোনো অথরিটি থেকে তাদেরকে বিভিন্ন রকম বেল্ট প্রোভাইড করা যেতে পারে। গ্রাম অঞ্চলে মানুষ যেন পড়ে না যায়, এন্টি স্লিপ রোড তৈরি করতে হবে যেখান থেকে মানুষ স্লিপ খেয়ে পড়ে না যায়। আরেকটি কথা যেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেহেতু প্রচুর মেরুদণ্ডের রোগী আমরা পাই, মেরুদণ্ড আঘাতের, সো রোড ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে হবে। মানুষ যেন উচ্চ গতিতে গাড়ি না চালায়, মানুষ যেন রোডস অ্যান্ড হাইওয়েজের নিয়মগুলো মেনে চলে, এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আর সর্বোপরি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জনসচেতনতামূলক প্রোগ্রামকে আরও বেশি বেশি করতে হবে। প্রতিকার যে একটি রোগীর চিকিৎসার থেকে সহজ, এইটা মানুষকে বোঝাতে হবে। জি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা এবং আধুনিকতম চিকিৎসা সম্পর্কে। সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা আসলে বেসিক ট্রিটমেন্টগুলো সম্পর্কে আসলে জানছিলাম। এবার আসলে জানতে চাই, অনেকেই আসলে ঘরোয়া ট্রিটমেন্ট ফলো করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিটের একটি বিষয় চলে আসে বা কোল্ড কম্প্রেস করে থাকেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেল দিয়ে ওনারা অনেক পন্থা অবলম্বন করে থাকে ব্যথা নিরাময় করার ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফার্মাসিস্ট থেকে আসলে ওষুধ নিয়েও খেয়ে থাকেন রোগীরা। এই যে সামগ্রিক এই বিষয়গুলো, সেগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? জি, আসলে আমরা বাংলাদেশের কালচারকে আমরা ছোট করব না, তবে এটাকে সায়েন্টিফিক্যালি কনভার্ট করতে হবে। আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমার মনে হয় তেল মালিশের কথা বলেছেন, সেখানে গরম শেক দেওয়ার কথা বলেছেন। আমি এগুলোকে আমি বলছি না যে এটা একদম খুব বেশি খুব রংফুল হয়ে যাচ্ছে, মানুষ এগুলো করছে, মানুষ এগুলো করবে, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত মানুষকে হসপিটাল পর্যন্ত আনতে না পারবেন তারা তাদের লেভেল থেকে তার স্বজনের জন্য চেষ্টা চালিয়েই যাবে, এটাই স্বাভাবিক। তবে মেরুদণ্ড, আমি প্রথমেই বলেছি, অন্যান্য আঘাতের সাথে এর একটি বেসিক ডিফারেন্স রয়েছে, কারণ মেরুদণ্ডে আঘাতে মানুষের স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু, যেটা অনেকটা ব্রেন টিস্যুর মতো,
এটা ইনজুরি হয়। অতএব একটি ব্রেন টিস্যু খুব বেশিক্ষণ ইনজুর্ড অবস্থায় কিন্তু বাঁচতে পারে না। সো আমি রোগীদেরকে বলবো যে তারা যেন হোম ট্রিটমেন্টের উপরে খুব বেশি নির্ভরশীল বা খুব বেশি সময় ওখানে কাটিয়ে না ফেলে, কারণ যে কোনো একটা ইনজুরির পরে গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে, যে যত দ্রুত সম্ভব এই গোল্ডেন আওয়ারের মধ্যেই আমাদেরকে হসপিটালে পৌঁছালে রোগীর চিকিৎসার ফলাফলটা ভালো হয়। অতএব উনি যদি বাড়িতে বসে চিন্তা ভাবনা করতে করতে বা এই হোম ট্রিটমেন্ট করতে করতে অনেক বেশি দেরি করে ফেলেন, সেক্ষেত্রে অনেক সময় রোগীর কিন্তু পার্মানেন্ট ডিসএবিলিটি বা প্যারালাইসিস তৈরি হতে পারে। অতএব আমি ওনারা যেটা করেন সেটাকে খুব বেশি উৎসাহ দিতে চাই না। আমি চাই ওনারা দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে পৌঁছে যাক এবং তার ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করুক। এবার যে বিষয়টি সম্পর্কে আসলে জানতে চাইবো সেটি হচ্ছে আমাদের বিষয়ের সাথে আজকে সংযুক্ত। আমরা আধুনিকতম চিকিৎসা নিয়ে এই পর্যায়ে কথা বলতে চাচ্ছি। মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যার ক্ষেত্রে কি কি আধুনিক ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? মেরুদণ্ডে আঘাত পাওয়ার পরে আমাদের ট্রিটমেন্ট আসলে দুই ধরনের হয়। একটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে যেটা নন সার্জিক্যাল। কোনো পেশেন্টের আবার সার্জারির প্রয়োজন হয়, যাদের খুব সিভিয়ার ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, অনেক সময় হাড় ভেঙে স্পাইনাল, আমরা পাই হাড় ভেঙে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে থাকে। সো স্পাইনাল কর্ডকে ফ্রি করার প্রয়োজন হয় এবং এটাকে বলে ডিকম্প্রেশন সার্জারি এবং ফিক্সেশন সার্জারি, মানে তার যে হাড় ভেঙে গিয়েছে এটাকে ফিক্স করে আবার পজিশন করে আমরা রডস, স্ক্রুজ অ্যান্ড আদার সিস্টেমস আছে, এই সিস্টেমসের মাধ্যমে আমরা সার্জারিটি করি। এখন যেই পেশেন্টদের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা পসিবল হয় তাদেরকে আমরা নন সার্জিক্যালি ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে কী কী আছে? সেক্ষেত্রে আছে মেডিসিন, সেক্ষেত্রে আছে ব্রেসিং, মানে হচ্ছে ব্রেসিং বলতে আমি বোঝাচ্ছি যে কলার অথবা বেল্ট অথবা লাম্বার কোরসেট অথবা কোমরের বেল্ট, এবং যেটা আছে অনেক ক্ষেত্রে ইমোবিলাইজেশন, অনেক ক্ষেত্রে ট্র্যাকশন দেওয়ার প্রয়োজন হয়, টানা দিয়ে রাখতে হয় অনেক ক্ষেত্রে। এবং সর্বোপরি এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম, এখানে আমরা ফিজিওথেরাপিস্ট যারা আছেন তাদেরকে ইনভলভ করি। এটা একটা স্পাইন ফিজিওথেরাপি সেন্টার, এই জন্য খুবই প্রয়োজন। সেখানে ফিজিওথেরাপিস্ট, স্পাইন সার্জন, অর্থোপেডিক সার্জন সবার একটা কম্বাইন্ড অ্যাপ্রোচের মাধ্যমে এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টটি করা পসিবল এবং আমরা এভাবেই করি। সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা যদি আমরা বলি, সার্জিক্যাল ট্রিটমেন্ট দুই ধরনের আছে। একটি হচ্ছে ওপেন সার্জারি, যেটাকে বলে ট্রেডিশনাল, মানে কেটে অপারেশন করা, লম্বা করে ইনসিশন দিয়ে আমরা বোনসটা বের করে যেখানে ভেঙে গিয়েছে ওই জায়গাটা অপারেশন করি। আর সব থেকে আধুনিকতম সংস্করণ, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড এখন সব থেকে টপ মোস্ট অ্যাডভান্স মেরুদণ্ডের অপারেশন, সেটাকে বলে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি। মানে হচ্ছে ছিদ্র করে, আমরা শুধুমাত্র ছোট ছোট ছিদ্র করে আমাদের কাছে সিআর মেশিন এবং নেভিগেশন গাইডেড আমরা স্পাইন ফিক্সেশন সার্জারি করি। এটা কিন্তু বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে আমরা রেগুলার করি। যে সেক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে কাটা ছিঁড়ার প্রয়োজন হয় না, এবং কাটা ছিঁড়া করার কারণে যে রোগীদের অপারেশন পরবর্তী মাসেল উইকনেস বা কোমরের দুর্বলতা অথবা বেশি কাটার কারণে বেশি ব্যথা হয়, এই সমস্যাটা ওভারকাম করা যায়। এবং এটা হচ্ছে এখন আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যান না কেন, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ট্রিটমেন্ট মেরুদণ্ডে ইনজুরির পেশেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে MIS ফিক্সেশন বলে বা মিনিমালি ইনভেসিভ স্পাইন ফিক্সেশন বলে। সেখানে যেটা হয় যে আমরা আমাদের মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্টস ইউজ করে রোগীদের শরীরে আমরা না কেটে আমরা শুধুমাত্র ছোট ছোট ছিদ্র করে গাইডওয়্যার নামক একটি যন্ত্র আমরা সেট করি। গাইডেন্সে আমরা স্ক্রু দেই এবং রডস দিয়ে আমরা স্পাইনটাকে ফিক্স করি। সো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে এইটা যে আমরা এই ধরনের সার্জারি যাদের করতে পারি তাদের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা ধারণা থাকে যে মেরুদণ্ডে অপারেশন করলে আমার তো অনেক দিন শুয়ে থাকতে হবে, আমি হাঁটতে পারবো না। একদমই নয়। স্পাইনাল ইনজুরি পেশেন্ট আমরা যাদেরকে মিনিমালি ইনভেসিভ সার্জারি করি, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে করি, তাদেরকে আমরা অপারেশনের পর দিনই আমরা হাঁটতে দিই। এবং এটি খুবই অভূতপূর্ব, রোগীদের আউটকাম খুব ভালো হয় এবং রোগীরাও খুব খুশি থাকে, কারণ কেউই আসলে লম্বা সময় শুয়ে থাকতে চায় না। সে একটু অসুস্থ হলেও বাসার একটু সামনে যেতে চায়, একটু পায়চারি করতে চায়, একটু ওপেন এয়ারে যেতে চায়। সো মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে এখানে শর্ত থাকে, সেটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, ওপেন সার্জারি সবসময় কেউ কারো ব্যতিক্রম বা যে একটার বদলে আর একটা চাইলেই করা যায় না। এগুলো ক্রাইটেরিয়া আছে। যে সকল পেশেন্ট ওপেন সার্জারি ক্রাইটেরিয়া ফিল আপ করে তাদেরকে ওপেন বা কেটেই অপারেশন করতে হয়। যে সকল পেশেন্ট মিনিমালি ইনভেসিভ সার্জারি ক্রাইটেরিয়া ফিল আপ করে, আমরা পেশেন্টদেরকে এভাবে ক্লাসিফাই করে দেন আমরা
সার্জিক্যাল মেথডটা সিলেক্ট করি। তবে ওয়ার্ল্ডে সবথেকে হাইয়েস্ট প্রায়োরিটি যেই সার্জারিটি রয়েছে সেটি বাংলাদেশে আমরা করছি। ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে সার্জারি রয়েছে সেটি বাংলাদেশেও আছে। অল্প কথায় জানতে চাচ্ছি যে তারপরে আসলে বাংলাদেশের যারা আছেন তারা আসলে বিদেশে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে? বাংলাদেশে যারা সার্জন আছেন তাদের প্রতি রোগীরা আস্থাহীনতায় ঠিক কেন ভুগে থাকেন বলে আপনি মনে করেন? আপনি খুবই একটি ভালো প্রশ্ন করেছেন। আমি এখানে আপনার সাথে একটু ডিফার করি। আমি মনে করি যে এটা আস্থার সংকট আমি সবসময় মনে করি না। কারণ একটা জিনিস হচ্ছে, আপনি আজকে আমি দুপুরের লাঞ্চ হয়তো একটি লোকাল হোটেলে করতে পারি, আরেকজন হয়তো শেরাটন হোটেলে করতে পারে। এই স্বাধীনতা সকল মানুষেরই আছে। সেই স্বাধীনতা মানুষকে আমি দিতে চাই। আমি বিদেশে যাওয়া যে একদম তার অন্যায় আমি সেটা মনে করি না। কারণ সে যদি মনে করে যে আমি এফোর্ড করতে পারবো, আমি ইউএসএ তে ট্রিটমেন্ট নিব, সে সেটা নিতেই পারে। আমি সেটাকে নেগেটিভলি নেই না। তবে আমাদের অবস্থান থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা মানুষকে জানাতে চাই, আমরা মানুষকে সচেতন করতে চাই যে আপনি দেশের বাইরে গিয়ে যে ট্রিটমেন্টটি করতে চাচ্ছেন সেটি আমাদের এখানে পসিবল। এবং সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা, আপনার অনেক সময় ভিসা জটিলতা থাকে, অনেক সময় দেশের বাইরে ট্রিটমেন্ট অনেক কস্টলি থাকে, অনেক খরচ হয়। আমি দেশের বাইরে দীর্ঘদিন আমার ট্রেনিং করার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি যে আমরা একটি সাপোজ এই যে এমআইএস স্পাইন সার্জারি বা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, যেটা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি করতে যান অলমোস্ট আপনার 10 লাখ টাকার আশেপাশে খরচ হয়ে যাবে, যেটা বাংলাদেশে হয়তো আমরা 2-2.5 লাখ টাকার মধ্যে হসপিটালের সকল খরচ সহ কিন্তু এটা পসিবল হয়। আসলে যেটা হয় যে এখানে শুধুমাত্র স্ক্রু অ্যান্ড ইমপ্লান্টের কস্টটা বেশি থাকায় আমরা হয়তো আরও কমাতে পারি না, কিন্তু রোগীদের বাংলাদেশে যদি তারা এই ধরনের সার্জারি করে একই আউটকামে তারা আসলে আরো বেশি সুবিধা আমি পাবে, আরো বেনিফিটেড হতে পারে। এবং আপনার এই উত্তরের মাধ্যমে আসলে রোগীদের যেটা আগ্রহ থাকে ঠিক কত টাকায় আসলে সার্জারি করা যেতে পারে সেই উত্তরটিও কিন্তু আমরা খুঁজে পেয়েছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে এবার জানতে চাইবো সেটি হচ্ছে মেরুদণ্ডকে আসলে সুস্থ রাখার জন্য কি কি করা যেতে পারে? মেরুদণ্ডকে সুস্থ রাখার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে মুভমেন্ট ইজ লাইফ। আপনি যত বেশি মুভ করবেন, আপনার ব্যাক মাসেল খুব ইম্পর্টেন্ট। আমরা মেরুদণ্ড বলতে আসলে সবসময় শুধু মেরুদণ্ডকেই চিন্তা করি, আসলে না। এটা একটা লাইক সব কিছু একটা ফুটবল টিম কিন্তু একজন প্লেয়ার জেতাতে পারে না, ইট ইজ লাইক এ টিম ওয়ার্ক। সো সবাই মিলে কাজ করে। সো আপনি যখন মেরুদণ্ডের কথা চিন্তা করবেন, আপনাকে কিন্তু মেরুদণ্ডের পাশে যে মাসেলসগুলো আছে, মাসেলসগুলোর কথা আপনাকে চিন্তা করতে হবে। সো মাসেলকে ভালো রাখতে হলে আপনাকে মুভমেন্ট করতে হবে। আপনি মুভমেন্ট যত বেশি করবেন, আপনার ব্যাক মাসেল তত স্ট্রং হবে, আপনার মেরুদণ্ড তত সেফ থাকবে। 2 নম্বর পয়েন্ট আমি বলি যে এক্সারসাইজের কোনো বিকল্প নাই। যদি আপনি কোনো জিমে যেতে না পারেন বা বাসায় আপনার এক্সারসাইজ ইকুইপমেন্ট নাও থাকে, আমরা বলি যে আপনি প্রতিদিন 30 মিনিট হাঁটেন। প্রতিদিন যদি আপনি 30 মিনিট হাঁটেন, আপনার কোমরের রক্ত চলাচল অনেক বৃদ্ধি পায় এবং কোমরের স্ট্রেংথ অনেক বেশি বৃদ্ধি পায়। সাথে আমি 2-3টি পয়েন্ট বলবো। একটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে কাজ করা, মানে কোমরকে সামনের দিকে বেন্ড করে কাজ করা আপনাকে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত ভারী কাজ করার অভ্যাস যদি আপনার না থাকে, হঠাৎ করে আপনি অতিরিক্ত ভারী কাজ করবেন না, কারণ হঠাৎ করে যদি আপনি অতিরিক্ত ভারী কাজ করেন তাহলে আপনার কোমরের লোড নিতে পারবে না, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ইনজুরি হতে পারে। নাম্বার 3 আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সুষম খাদ্য। আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনার স্পাইনাল কর্ডের হাইড্রেশন মেনটেন করার জন্য। লাস্ট অফ অল আমি বলবো আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। আপনি প্রতিদিন যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা অন্তত না ঘুমান, আপনি সবসময় স্ট্রেসে থাকবেন। এই স্ট্রেস আপনার মেরুদণ্ডকে ভিতরে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তো সর্বোপরি কথা হচ্ছে যে এক্সারসাইজ করতে হবে, মুভমেন্ট করতে হবে এবং কিছু বেসিক লাইফস্টাইল মেনে চলতে হবে, তাহলেই মেরুদণ্ড সুস্থ রাখা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনার মাধ্যমে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা দর্শকদের জানাতে সক্ষম হয়েছি কিভাবে আসলে মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যাগুলো অবহেলা করা যায় বা তার ট্রিটমেন্টই বা কী হতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। তারা একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে এবং সেই সাথে এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরকে বলবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুন্দর মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকেন। শুভকামনা। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যাগুলো আসলে কি কি কারণে হতে পারে সেটি তুলে ধরার জন্য, এবং তার চিকিৎসা যে বাংলাদেশেও অ্যাভেলেবল সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আমরা
আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ডাক্তার ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।